দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মনজুর আল মতিন। জুলাইয়ের পর প্রথমবারের মতো ঈদ এসেছে। অনেক পরিবারে ঈদ একেবারে আলাদা। আগের মতো ঈদ এই পরিবারগুলোতে আর কখনোই হবে না। তেমন দুটো পরিবারের দুজন মানুষকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন মীর দীপ্ত, তিনি শহীদ মীর মুগ্ধর বড় ভাই। আছেন সাবরিনা আফরোজ সেবন্তী, তিনি শহীদ সৈকতের বড় বোন। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। নজরুলের ভাষায় বলতে গেলে, যে ক্ষতি একের সেখানে শান্তি নাই, মোরা হারাইয়াছি বন্ধু সখা প্রিয় ভাই। গোকুলনাগের প্রসঙ্গে গোকুলনাগ কবিতায় বলেছিলেন, ওই যে প্রাণ ঠাসা এক মুঠো ঘরে শূন্যের শূন্যতারা যে বুক নাহি ভরে। যে দুটো মানুষ আপনাদের দুজনের পরিবার থেকে হারিয়ে গেলেন, এবারের এই আনন্দের মধ্যে আসলে তারা কিভাবে ফিরে এসেছেন আপনাদের মধ্যে? সেবন্তীকে দিয়ে শুরু করতে চাই। আসলে এবার যদি বলি ঈদের কথাটা, ঈদের প্রসঙ্গে যেহেতু আসলেন, আমার তো মনে হয় না আর কখনো আগের মতো ঈদ আমাদের জীবনে আসবে। সত্য কথা, মানে আমি এই জিনিসটা কখনো চিন্তা করি নাই যে এরকম একটা ঈদ জীবনে আসবে যেটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নাই। উল্টো দিন গোনা হয় যে কতদিন চলে গেল, ওকে ছাড়া কতদিন চলে গেল, কোনো এক্সাইটমেন্ট নাই। এই যে আশেপাশে যখন বের হয়ে দেখি মানুষজন শপিং করতেছে, মার্কেট করতেছে, যে একটা উৎফুল্লতা, ফেসবুকে ঢুকলে এই জিনিসগুলো নিতে পারি না। মনে হয় যে মানে এই জিনিসটা আমাদের জীবনে তো আর আসবে না কখনো। মানে এরকম লাস্ট গত ঈদের ছবিগুলোও দেখতেছিলাম ওই দিন, মানে একটা বারও এই কথা চিন্তা করি না যে পরবর্তী ঈদে তাকে আর পাবো না। তো আসলে সত্য কথা, ঈদ কেন, যে কোনো ভালো দিন, কোনো আনন্দের দিন আমার মনে হয় না আমাদের জীবনে আর কখনো আসবে। পৃথিবী থেকে হয়তো একটা মানুষ হারিয়ে যান, স্মৃতিগুলো তো থেকে যায়। ঈদে কি করতেন? একটু আনন্দের স্মৃতিগুলো যদি স্মরণ করি, কি হতো? আপনাদের তিন ভাই বোনের অনেক গল্প বিভিন্ন সময় শুনেছি। ঈদের দিনটা কেমন কাটতো আপনাদের? ঈদের দিন তো সকালে নামাজ পড়তে চলে যেত, তারপরে আসতো, আমরা তো সেমাই নুডলস যা খাই আর কি সকালবেলা ঈদে। তো পরবর্তীতে ওর সাথে আমার একটা যেটা মোমেন্ট, এটা সবসময় আমার মনে থাকবে। ঈদের দিন ওয়ার্কে এসে সালামি চাইতো, যে সালামি দাও। তা আমি বলছি আমি আগে পাই, আমি তারপর দিচ্ছি। তো আর কি ওকে সাপোজ 20 টাকা দিলাম সালামি, ও এরপর বলবে যে না হবে না। তো আমি বলছি যেটা দিছে ওইটাও ফেরত দে। তখনও বলতো আচ্ছা থাক, আলহামদুলিল্লাহ, যা দিছো আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা আমার আর কি অনেক মনে থাকবে। মানে ওর সাথে এই সালামি নিয়ে অনেক অনেক দুষ্টামি হইতো, ওর আর আমার স্পেশালি। মানে অনেক দরদাম ও আর আমি, মানে এত হইলে হবে না, 5 টাকা 2 টাকা করে বাড়ানো কমানো, মানে লিটারালি দরদাম করতাম আমরা দুজন সালামি নিয়ে। তো এই জিনিসটা আর কি, মানে আমার সাথে এই জিনিসটা আসলে আর কেউ করবে না কখনো। আমার তো আর কোনো ছোট ভাই বোন নাই। সৈকতের বেড়ে ওঠাটা কেমন ছিল? ছোটবেলার গল্পগুলো কি একটু করা যায়? মানে যে মানুষটা এত নির্ভীকভাবে এগিয়ে গেলেন, নিজের জীবন দিলেন আরো অসংখ্য শহীদের মতো এই জুলাইয়ে, আসলে এই প্রজন্ম কিভাবে বেড়ে উঠেছে হয়তো অনেকে জানেন না। অনেকের একটা ধারণা ছিল যে এরা রাজনীতি নিয়ে ভাবে না, সমাজ নিয়ে ভাবে না, কিন্তু জুলাই তো সব ভুল প্রমাণ হলো। আসলে তাদের শৈশবটা কেমন ছিল, তারুণ্যে তারা কিভাবে এলেন? ও অনেক ঠান্ডা একটা ছেলে ছিল। ও যে এরকম কিছু করবে বা আন্দোলনে যাবে, এটা আমার কখনো, আমি এটা কল্পনাতেও চিন্তা করি নাই যে এই জিনিসগুলো ও বুঝে। আমি তো ভাবতাম ও ছোট, এগুলা কিছু বোঝে না। মানে ও যেগুলো বুঝবে, আন্দোলনে চলে যাবে বা ওর এই ফিলিংসটা আসবে যে আমার ওখানে যেতে হবে, এই জিনিসটা আমি কখনো কল্পনা করিনি। যে হঠাৎ করে মনে হয় যেন কোলের ফাঁক দিয়ে বড় হয়ে গেল, আমার কাছে এরকম মনে হয়। ওকে তো আমরা দুই বোন সবসময় আগলায় রাখতাম, মানে কোলের থেকে ছাড়তাম না এরকম। ওকে ফ্রেন্ডদের সাথে বাইরে গেলেও সময় বেঁধে দিতাম, 30 মিনিট 1 ঘন্টা এরকম। মানে তাতে হতো 30 মিনিট 1 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, ও যেই বলতো আমার কিন্তু আধা ঘন্টা সময়, ও বন্ধুদেরকে যেই বলতো আমার কিন্তু আধা ঘন্টার মধ্যে বাসায় যেতে হবে। তাহলে তো সৈকতের বন্ধুদের কাছে আপনারা দুই বোন মোটামুটি মূর্তিমান আতঙ্ক হওয়ার কথা যে আধা ঘন্টার সময়ের মধ্যে চলে যেতে হবে। ওকে ওকে এরকমই, মানে ও হচ্ছে ইনফ্যাক্ট আমাদেরকে অনেক মানতো। সত্য কথা, এই জেনারেশন এইভাবে মানে না। ও যেই পরিমাণ ভয় পাইতো বা মানতো আমাদেরকে, কিন্তু এমন না যে ওদের সাথে মানে ওর সাথে আমাদের সম্পর্কটা ফ্রেন্ডলি ছিল না। আমরা কিন্তু এমন কিছু নাই যেটা নিয়ে কথা বলতাম না, এভরিথিং। আমরা তো এক রুমে থাকতাম, আমাদের রাতের পর রাত আমরা গল্প করতে করতে কেটে যেত। ও মারা গেল 19 তারিখে। 18 তারিখে সারাদিন না খেয়েছিল রাগ করে, আম্মু ওকে আন্দোলনে যেতে দিল না। তাই পরবর্তীতে রাত্রেবেলা আম্মুকে বলতেছে কি, আম্মু তুমি অনেক স্বার্থপর। আম্মু বলে কি রে তুই এগুলো কোথা থেকে শিখলি? মানে আমরা খুব অবাক হয়ে গেছি, এই যে শব্দগুলো যে ও পারে এটাই আমাদের মাথাতে নাই। তাহলে চিন্তা করেন ওকে আমরা কিরকম বেবি মনে করতাম ও এখনো আমাদের ওই কোলের বাচ্চা।
ও যে এত বড় বড় শব্দ জানে এই জিনিসটাই আমরা অবাক হয়ে গেছি। ও বলতেছে যে আমার নিজেকে কাপুরুষ মনে হচ্ছে। আমি বলছি এটা মানে কি তুই জানিস? মানে আমার কাছে খুব অবাক লাগতেছিল যে ওইগুলা জানে কি করে। মানে তাহলে একটা চিন্তা করেন যে একটা কলেজ ইন্টার পাস করা ছেলে ও একটা বড় বাংলা শব্দ বলছে দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে ওইগুলা কোথা থেকে শিখলো। তাহলে কি পরিমাণ মানে আদরের মধ্যে বা কোলের মধ্যে রেখে ওকে আমরা বড় করছি। মানে ও যে এখানে যাবে আমরা কখনো এটা আসলে কল্পনা করিনি। 19 তারিখে তো পরে চলে গেল। মানে ও ফেসবুকে অনেক পোস্ট করতো, ওকে মানা করতাম পোস্টগুলো না দিতে। ওই সময় যেটা হতো আতঙ্ক, কথা বলতে পারতাম না। তো ও ফেসবুকে যখন পোস্ট দিত ওকে আমরা মানা করছি পোস্ট না দিতে। আমি নিজে বসে থেকে ওর ফেসবুকের পোস্ট ডিলিট করাইছি। এরপরে ও যেটা করে আমাদের ফ্যামিলির সবাইকে ফেসবুকে হাইড করে পোস্ট করা স্টার্ট করে ও নিজের থেকে। মানে ও যে এত ভালো বাংলা বলে বা এত কঠিন কঠিন শব্দ জানে আমি এটাতেই অবাক হয়ে গেছিলাম। মানে ওকে এইভাবে করে আমরা রাখছি সব সময়। দীপ্ত, আপনার কাছে আসতে চাই, মুগ্ধর শেষ মুহূর্তগুলো তো সারা পৃথিবীর দুয়ারে আজকে পৌঁছে গেছে। ঢাকা শহরের বা সারা দেশের দেয়ালে দেয়ালে তার ওই শেষ মুহূর্তে মানুষের তৃষ্ণা মেটানোর যে চেষ্টা, এটা বোধহয় বহুদিন মানুষকে কাঁদাবে। এই যে তার সর্বত্র ছড়িয়ে পড়া, ওই যে পবিত্র কোরআনের ভাষায় যে শহীদদের তোমরা মৃত বলো না বরং তারা জীবিত, তাকে কি অনুভব করতে পারেন তিনি যে আমাদের মধ্যে আসলেই আছেন আজ? মঞ্জুরুল মতিন ভাই, আমি শুরু করার আগে আসলে আপনার পারমিশন অনুমতি নিয়ে আসলে জানি প্রশ্নের বিপরীতে প্রশ্ন করা উচিত নয়, কিন্তু আমার নিজের ব্যক্তিগত একটা খুব ইচ্ছা আপনাকে একটা প্রশ্ন করার জন্য, যদি অনুমতি দেন। আমরা শুধু আমরা না, পুরো বাংলাদেশ দেখেছে আপনি কিভাবে সে সময় কান্না করেছেন। একটি ভাষণের সময় মুগ্ধর কথা যখন বলল, আপনার কান্নার সেই ভিডিও আমার মনে হয় না বাংলাদেশে এমন কেউ নেই যে দেখে নাই। আপনি যেভাবে প্রতিবাদের শর্ট তুলেছিলেন তখন, আমি আপনার কাছে জানতে চাই যে আপনার এখন কেমন অনুভূতি আছে আসলে তাদেরকে নিয়ে, এবং তখনকার সময় থেকে এখন পর্যন্ত যদি একটু বলতেন। আমি তো এখানে আসলে উত্তর দেওয়ার জন্য বসি না, আমার জায়গা থেকে খুব বেশি কথা বলার মতো সুযোগ নেই। এটা হয়তো আরো অন্য সময় বিস্তারিত বলা যাবে, অন্তত সংক্ষেপে এতটুকু বলা যায়। ফারহান ফায়াজ যেদিন মারা গেলেন, ওই দিন ওই সময়েই রাস্তার এক গলিতে ফারহান শহীদ হলেন, তার ঠিক উল্টো পাশে আমি ছিলাম। এবং আমার সন্তানের বয়স তো 13, সে জেনজি। এই এক একজন যখন মারা গেছে নিজেকে ব্যর্থ মনে হয়েছে আসলে সেই সময়ে। এবং এখনো বোধহয় এটা মনে হয় যে আমরা যারা জীবনটা আরো বেশি দেখেছি, যারা বেশি উপভোগ করেছি, তারা আগে গেলে হয়তো ভালো হতো। কিন্তু কিছু সত্য তো পরিবর্তন হয় না, কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে সেখানে ফেরত যাওয়া যায় না। তবে তাদের জীবন, তাদের এই ত্যাগ, এটা সব সময় মনে রাখা হবে, এই বিশ্বাস আমার আছে। ধন্যবাদ। আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন, আপনার উত্তরের মধ্যে সেটা আসলে চলে আসলো যে এই যে তাদের ত্যাগ, যে আপনার কাছে মনে হলো যে আসলে আমাদের চলে যাওয়ার কথা, সেখানে তারা চলে গেছে, তারা নিজেরাও আসলে গিয়েছে, কিন্তু সে একই কারণে যাতে পরবর্তী প্রজন্ম আসলে এই ভুক্তভোগী না হয়। তারা এজন্যই রাস্তায় নেমে আসছে। তারা একে অপরকে সহানুভূতির থেকে শুরু করে মানবিকতা দেখিয়ে গেছে, আমাদের নিজেদের চোখ খুলে দিয়ে গেছে। তো সেখান থেকে আসলে বলা যে আমাদের এই তাদের এই স্মৃতি, তাদের এই কর্ম, সেগুলোকে আসলে টিকিয়ে রাখার জন্য এখন আমাদেরও কিন্তু দায়িত্ব রয়ে গেছে। সেই দায়িত্ব আসলে আমাদের পূরণ করা উচিত। পারিবারিক পর্যায়ে এখন যে অবস্থার মধ্য দিয়ে আপনাদের পরিবার যাচ্ছেন, প্রচুর ব্যস্ততা, আপনার দুই ভাই প্রচুর সময় দিচ্ছেন, পরিবারের বাকি সদস্যরা যারা ব্যস্ত হয়ে যাননি ততটা, তাদের কাছে বোধহয় শূন্যতাটা পূরণ করা অনেক কঠিন। তাদের দিনগুলো কেমন কাটছে? তাদের দিন আসলে সত্যিই খুবই কষ্টে কাটছে। যেমন আমি যদি শুরু করি আমার মায়ের ব্যাপারে, প্রত্যেকের কাছে আসলে অনুভূতিগুলো তো আসলে আলাদা। ভাইয়ের কাছে এক ধরনের অনুভূতি, আপনার কাছে আমার ভাইয়ের প্রতি আরেক ধরনের অনুভূতি, কিন্তু মায়ের অনুভূতি আসলে মা ছাড়া আর কেউ সম্ভবত এই পৃথিবীতে বোঝার মতন না। তো মা কান্না করেন, আমরা কখনো তাকে বোঝানোর চেষ্টা করি, আবার কখনো কাঁদতে দেই। আসলে সেটা আসলে কখনো অনেক সময় আছে আমরা থামাতে যাই না, কারণ সেটা থামানো কারো পক্ষে, দুনিয়াতে কারো পক্ষে সম্ভব হবে না। তো
আমরা ছোটবেলা থেকে আমরা তিনও ভাই মানে আমাদের মায়ের প্রতি আমরা অতিরিক্ত দুর্বল। মা আমাদেরকে সবসময় আগলে রেখেছেন, খেয়ে না খেয়ে আমাদেরকে বড় করেছেন। এবং আমাদের জন্য আসলে আমাদের মা তার অনেক স্বপ্নই পূরণ করতে পারেন নাই, যে কোথাও যাবেন বাংলাদেশে, শুধুমাত্র একটা ঘরের মধ্যে আবদ্ধ থেকেছেন আমাদেরকে বড় করার জন্য। তো সেটা থেকে আসলে আমাদের একটা শুরু ছিল যে আমাদের চেষ্টা ছিল আমরা যেহেতু এখন কিছুটা বড় হয়েছি, মায়ের সেই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা, অ্যাটলিস্ট বাংলাদেশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়া। এই মীর মুগ্ধ সে মারা ইন্তেকাল হওয়ার 6 মাস আগে, তার ভার্সিটি শেষ হওয়ার সময় আমার মা বাবা দুইজনকেই তার খুলনাতে নিয়ে গেল, সেখানে সুন্দরবন থেকে ঘুরিয়ে আনলো। মায়ের অনুভূতি সে এতবার আমাদের কাছে শেয়ার করেছে, এতবার বলেছে যে সেগুলো আসলে ভোলার মতন না। এবং সে যখন ইন্তেকাল করলো তখন আমি আমার মাকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলাম। আমাদের এক এক ভাই এক একবারে নিয়ে যাব এই ধরনের আমাদের চিন্তা ছিল মায়ের স্বপ্নগুলো পূরণ করার জন্য। সেখানে যেদিন পৌঁছালাম সেদিনই আসলে এই ধরনের খবর আসলো। তো এখন মা আর বাসার বাইরে কোনোভাবে বের হতে চান না। বাসার বাইরে বের হলেই তিনি আসলে ওই ট্রমার মধ্যে পড়ে গেছেন যে বাসার বাইরে বের হলে হয়তো বা আরেক ছেলেরও যদি কিছু হয়ে যায়। এই একটা দিক নিয়ে আসলে আমরা খুব বেশি কথাও বলি না, হয়তো সুযোগও হয়নি, কিন্তু যারা জুলাইয়ের মধ্য দিয়ে গেছেন, জুলাইয়ের পরে বেঁচে ঘরে ফিরেছেন, তাদের মনের মধ্যে যে চাপটা পড়লো, তারা যে অভিঘাতের মধ্যে দিয়ে গেলেন, কেউ স্বজন হারিয়েছেন, কেউ মৃত্যু খুব কাছ থেকে দেখেছেন, পুরো দেশের মানুষ তো প্রচণ্ড সহিংসতার মধ্যে দিয়ে গেল। এই ব্যাপারে কি আমরা আদৌ কথা বলা শুরু করতে পেরেছি যে এই মানুষগুলোর মনের যে সমস্যাগুলো হলো, তাদের যে মানসিক চাপ, সবচেয়ে বড় কথা যে ক্ষতি হয়ে গেল সেটা একটা পর্যায়ে তো মেনে নিতে হয়, আমরা সবসময় চোখ বন্ধ করে থাকতে পারি না। সেই দিকে কি এগোতে পারছে আমাদের পরিবারগুলো, পারছে শহীদ পরিবারগুলো, পারছে? আমার মনে হয় না এখনো পারছে। আসলে তারা এখনো সেই স্মৃতির মধ্যেই আছে। সেগুলো থেকে আসলে উত্তরণের উপায় এখনো পর্যন্ত সঠিকভাবে নেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। কারণ শুধু তো একজন দুজন না, হাজারের উপরে ইন্তেকাল করেছেন, তাদের সবারই রিকগনিশনের একটা ব্যাপার আছে। আস্তে আস্তে এই ট্রমাগুলো থেকে বের হয়ে আসার জন্য আশেপাশের মানুষেরও আসলে সহায়তা প্রয়োজন, সামাজিক যে সহায়তা সেটিও প্রয়োজন। আমার মনে হয় না যে এখনো পর্যন্ত সেভাবে কেউ কিছু করতে পেরেছে। শিবন্তী, আপনার কাছে ফিরে আসতে চাই। আমি জানি এই স্মৃতিগুলোতে ফিরে যাওয়া আমাদের সবার জন্যই কষ্টের এবং আবেগ ধরে রাখা কঠিন হয়, তারপরেও তো আমরা কথা বলি স্মৃতিগুলো ধরে রাখার জন্য। এই যে আমাদের পরিবারের সদস্যরা যারা এর মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা সন্তান হারিয়েছেন, তাদের আসলে এই যে কাঁদতে দেওয়ার কথা একটু আগে দীপ্ত বলছিলেন, সেই সুযোগগুলো হচ্ছে আপনার বাবা মা আসলে তাদের যে সবচেয়ে কাছের একটা মানুষ চিরতরে চলে গেছে, সেটা মেনে নিয়ে সামনে এগোনোর যে প্রক্রিয়াটা, সেটার মধ্যে দিয়ে কিভাবে যাচ্ছে? এটা হচ্ছে এমন একটা ইনসিডেন্ট, আমার মনে হয় না যতদিন আমি বেঁচে আছি বা বাবা মা বেঁচে আছে এটা মেনে নেওয়ার মতো কিছু স্টিল নাও এখন পর্যন্ত। ও যদি হঠাৎ করে চলে আসে না, আমার কাছে একদমই অবিশ্বাস মনে হবে না, মনে হবে আচ্ছা এটা তো হওয়ারই ছিল। স্টিল নাও আমার কাছে মনে হয় যে ও ফেরত আসবে, মানে এটা আমার কাছে এখনো মনে হয় না যে ও আসলে নাই আর কখনো আসবে না। আর ভাইয়া যে বললো কাঁদতে দেওয়ার কথাটা, আম্মুকে আমিও সবসময় আসলে থামাই না, সত্য কথা যেটা, আম্মুকে আমিও থামাই না, সরি, আম্মুকে আমিও থামাই না। আম্মু হচ্ছে রাত প্রত্যেক ওয়াক্ত নামাজ যখন পড়বে খুব জোরে 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 কান্না করবে আল্লাহর কাছে, নামাজে মোনাজাতে খালি একটা কথা বলবে যে আল্লাহ যারা এই কাজটা করলো আমাদের সন্তানদের সাথে তাদেরকে তুমি শাস্তি দাও, তোমার হাতে ছেড়ে দিলাম। আম্মু খালি এই কথা বলে। তো তখন না আম্মুকে আমি থামাইতে দেই না, প্লাস আমিও থামাই না। আমার কাছে মনে হয় কি এটা আম্মুর সৃষ্টিকর্তার সাথে আম্মুর বোঝাপড়া, এটা মাঝখানে আমার ঢোকাটা ঠিক না। সে তার সৃষ্টিকর্তার সাথে কথা বলতেছে, তাদের বোঝাপড়া। মাঝখান দিয়ে আমি যদি বলি আম্মু তুমি কান্না কইরো না, আমার কথা তো সে শুনবে না। কিন্তু সে যদি এই কথাগুলো আল্লাহর কাছে বলে মনটা হালকা করতে পারে, তাহলে এটা আমার মনে হয় যে ভালো। আর কষ্টটা আসলে যত কান্না করবেন কষ্টটা তত হালকা হবে, বুকটা হালকা হবে। দো এই জিনিসটা কখনো রিমুভ হবে না, কিন্তু আমার কাছে মনে হয় যে কাঁদা উচিত, কান্না করলে কষ্টটা বের হবে। কিন্তু
ওভাবে না, বুকটা না হলে একেবারে ভারী হয়ে থাকে। এখন পর্যন্ত আপনি ভাইয়াকে জিজ্ঞাসা করেন, এই জিনিসটা আমরা হাঁটতেছি, চলতেছি, সবকিছু কিন্তু করতেছি, কাজ করতেছি, আমার ভার্সিটিতে আমি যাচ্ছি, সবকিছু কিন্তু ঠিকঠাক, এক্সাম দিলাম, সব ঠিক। আমার ভাই মারা যাওয়ার কিছুদিন পরে কিন্তু আমি এক্সাম দিলাম ভার্সিটিতে, সবকিছু কিন্তু ঠিকঠাক, খাচ্ছি, ঘুমাচ্ছি, কিন্তু বুকের যে ভার লাগাটা, এটা আমার মনে হয় না জীবনেও যাবে, জীবনেও যাবে। মনে করেন একটা এক গ্লাস পানি খাবো না, ওই সময় মনে হবে যে এই পানিটাও কিন্তু আমি ওকে দিয়ে আনাইতাম। মানে আমি বসে আসতে আমি এই জায়গা থেকে এই জায়গায় নড়তাম না, টুনা একটু পানি দে, মানে আমি অনেক অলস, ওকে দিয়ে আমি সবকিছু করাইতাম। এরকম সবকিছুতে মেমোরিজ, মেমোরিজ নাই কিছু, সবকিছুতে একটা নতুন জামা পরবো, ওই নতুন জামা পরে আমি ওরে বলতাম যে দেখ তো কেমন লাগতেছে, ও বলবে ইস, মানে থাকে না ভাই বোনের যে দুষ্টুমিটা, ও কখনো বলবে না যে সুন্দর লাগতেছে, বলবে ছি কেমন ফকিনির মতো লাগতেছে। মানে এটা ভাই বোনের যে ভালোবাসাটা, তো এই জিনিসটা না আসলে আর কখনোই না আমার কাছে। আমি ভাইয়ার কথা জানি না, আমার কাছে যদি বলি, আমাদের তো 2 বোনের একটাই ভাই ছিল। আমার এখন আমি না আসলে যতদূর তাকাই আমার কাছে মনে হয় কি ভবিষ্যৎটা পুরো অন্ধকার, মানে এই জীবনে আর কিছু নাই, এরকম মনে হয় যে একটা মা বাবার পরে বোনদের জন্য ছাদ তো একটা ভাই, তাই না? ও আমাদের ছোট ছিল দো, কিন্তু ও যেভাবে আমাদেরকে আগলায় রাখতো না, ও মারা যাওয়ার আগেও কিন্তু আমাদের কথা বলছে, জানেন? ওই জায়গায় একজন প্রত্যক্ষদর্শী ছিল, তার সাথে পরবর্তীতে আমাদের কথা হয়। ও নাকি দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলেকে বলতেছিল যে ও আর নিজেকে আটকায় রাখতে পারে নাই, ও মাকে মিথ্যা কথা বলে চলে আসছে। কারণ ও যখন দেখতেছে যে মেয়েদের গায়ে হাত তুলতেছে, ওর কাছে মনে হচ্ছে ওর বোনদেরকে কে জানি মারতেছে, আর ওর বোনকে মারবে, ও বাসায় থাকবে, এটা তো হইতে পারে না। ও ফেসবুকে যে লাস্ট পোস্টটা শেয়ার দেয়, সেটা হচ্ছে ওই যে একটা আপুকে লাঠি দিয়ে মারতেছিল, আপুর নাক মুখ থেকে রক্ত বের হচ্ছিল, একটা ছবি ছিল না? এই ছবিটা শেয়ার দিয়ে লিখছিল, মনে হচ্ছে যেন আমার বোন। এই সেম কথাটাই ও হচ্ছে ওই জাস্ট ওই যে জায়গায় দাঁড়ায় ছিল আন্দোলনের সময়, ওই সময়টা এই কথাই বলতেছিল যে আমার বোনদেরকে মারবে, আমি বাসায় বসে থাকবো, আমি তো কাপুরুষ না। তো দেখেন মারা যাওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত বোনদের কথা বলছে। ওর যে কোনো কিছু আমি যদি শুনতে না চাইতাম, সব থাকে না সারাদিন প্যাকর প্যাকর করলে তো কথা ভালো লাগে না, তো আমি বলছি একটু চুপ থাক, পরে বলে আচ্ছা আমার কে আছে তুমি না শুনলে? এই যে কথাগুলো, এই কথাগুলোকে আসলে আমি কারোর থেকে আর জীবনেও শুনতে পারবো? কখনোই না। তো এই কষ্টগুলো না আসলে যাওয়ার মতো না। তবে আমার মনে হয় যে কান্না করে অ্যাটলিস্ট প্যারেন্টসকে, বাবা মাকে কান্না করতে দেওয়া উচিত। আমরা দেখেন সব জায়গায় যাওয়া আসা করতেছি, আমরা কিন্তু আসি একটা মুভমেন্টে, বাবাও কিন্তু কাজের ক্ষেত্রে বাহিরে যাচ্ছে। মার কথা যদি বলি, মা তো সারাটা দিন বাসায় একলা, আর সেই মার সাথেই কিন্তু আমার ভাইটা সারাটা দিন থাকতো, এইভাবে একদম আমার মার সাথে থাকতো সারাটা দিন। আম্মু কি করো, আর আম্মু বলে কি সারাদিন এখন আমার কারোর সাথে একটা কথা বলা লাগে না, এটা করো ওইটা কর, পরশ না কেন, চিল্লাচিল্লি করা লাগে না, কারণ ওই সারাদিন তো আম্মু আরও ছিল সারাটা দিন বাসায়। তো ওই জিনিসটা আম্মু আর কি বেশি করে, বেশি কান্না করে, বেশি সব কিছুতে। তো আম্মুকে সবসময় থামায় না, আল্লাহর কাছে স্পেশালি যখন নামাজে কান্না করে তখন থামায় না, মনে হয় যে এটা তার সৃষ্টিকর্তার সাথে তার বোঝাপড়া, মাঝে ঢোকার দরকার নেই, সে বোঝাপড়া করুক, তার সৃষ্টিকর্তা কেন এরকম করলো তার সাথে, এত বড় একটা পরীক্ষার মাঝখানে ফালাইলো। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। দীপ্ত, আপনার কাছে ফিরে আসতে চাই। আপনারা দুজনই জুলাইয়ের পরে নানান ধরনের কাজে যুক্ত হয়েছেন, আপনাদের পরিবারের সদস্য আপনার ভাই যুক্ত হয়েছেন। এই যে কাজ করতে এসে নানান ধরনের সমস্যা, নানান ধরনের যৌক্তিক, অনেক ক্ষেত্রে খুব অযৌক্তিক সমালোচনা, এবং তারপরে একটা পর্যায়ে এসে আসলে কে জুলাইয়ে কত বেশি ভূমিকা রেখেছেন সে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাওয়া, এত কিছুর ভিড়ে যে জন্য আসলে সৈকত মুগ্ধরা জীবন দিলেন, সেই স্বপ্নগুলো কি একটু দূরে সরে যাচ্ছে? স্বাভাবিক, আমাদের কাছে আসলে তো সেটাই সামনে দেখতে পাচ্ছি আসলে। এখন তারা যে জন্য দিয়েছে জীবন, একটা জিনিস যে আপনার এই মুক্তবাকের মতন যে ফ্রিডম স্পিচ, বাক স্বাধীনতা, সেটা আমরা উপভোগ করতে পারছি আলহামদুলিল্লাহ। সবাই বলতে পারছে, এখানে পজিটিভ নেগেটিভ বিভিন্নভাবে বলতে পারছে। এই যে বললেন অযৌক্তিক অনেক কিছু, তাও বলতে পারছে, কিন্তু তার মধ্যে থেকে যৌক্তিক জিনিসগুলো উঠে আসছে আস্তে আস্তে। তো সেটা তো অবশ্যই একটি পাওয়া, কিন্তু তার সাথে বাকি যে রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের যে ব্যাপারগুলো ছিল গত 16 বছর ধরে, যেগুলোতে আসলে মানুষ ভুক্তভোগী, যে কারণে আসলে যোগ্যরা তাদের স্থান পাচ্ছিল না, যার কারণে প্রথম এই আন্দোলনের সূচনা। তো
সে জিনিসগুলো তো আমাদের কাছে এখনো দৃশ্যমান নয়, যে সেগুলো সংস্কারের ব্যাপারগুলো বা সেগুলো থেকে আমাদের তারা যেটা চেয়েছিল যাতে পরবর্তী প্রজন্ম যাতে আসলে এই ভুক্তভোগী না হয়, তাদের মতো যাতে রাস্তায় নেমে আসতে না হয়, সেটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে তাদের আসলে একসাথে হয়ে এই তাদের জীবন দেওয়ার যেই কৃতজ্ঞতা স্বরূপ হলেও এই কাজগুলো আসলে করে যাওয়া এবং আমাদের চোখের সামনে যাতে হয়, সেটা আসলে আমাদের একটি অনেক বড় আশা। এখানে একটা বড় অংশ হচ্ছে শহীদ পরিবার বা আহতদের যে চিকিৎসা বলুন বা রাষ্ট্রের সেবা, সেখানে আপনার ভাই একটা বড় ভূমিকা রেখে চলেছেন, আপনিও যুক্ত আছেন, সব মিলিয়ে সেবন্তীও কাজ করছেন। এইখানে আসলে চ্যালেঞ্জগুলো কি কি আপনাদের সামনে? আহতদের সংখ্যা অনেক, সেটা স্বাভাবিক, হয়তো সেই পরিমাণ অর্থায়নের সুযোগ সব ক্ষেত্রে থাকছে না, বা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা নিয়েও বেশ কিছু প্রশ্ন থাকছে। এগুলো আসলে কোথায় কোথায় আটকে যাচ্ছে, কি হলে আরো ভালোভাবে কাজগুলো করা যায়? প্রথমেই যদি আমি বলি যে আসলে আমাদের দেশের মানুষের মানসিকতার পরিবর্তনটা আসলে খুবই জরুরি, যেটা শুধুমাত্র রাজনৈতিকভাবে সম্ভব অথবা নিজের আত্ম উপলব্ধির মাধ্যমে সম্ভব। এখন পর্যন্ত যেগুলো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি যেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের যারা সেই অভ্যুত্থানের সময় আহত ছিলেন না, হ্যাঁ, তারাও এখানে নাম দিতে আসছেন। যে আমরা যেমন আগে দেখেছি মুক্তিযুদ্ধের পরে যেরকম হয়েছিল, অনেকেই ভুয়া মুক্তিযুদ্ধ হিসেবে এসেছিল, সেই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা এই ডিজিটাল যুগে এসেও 24 সালের পরবর্তী সময়ে এসেও সেটা আসলে প্রতিহত করা বা সেগুলো নিয়ে কাজ করাটা একটি বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ এখানে সহানুভূতির ব্যাপারও আছে, যাতে আবার যে আসলে আক্রান্ত ব্যক্তি সে যাতে আবার কোনোভাবে মনে আঘাতপ্রাপ্ত না হয়, সেগুলোও দেখতে হচ্ছে। এবং তারপরে হচ্ছে আরও সবচেয়ে বড় যেই সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা। কারণ সাহায্যগুলো তো আসলে সরকারের পক্ষ থেকে সবচেয়ে বেশি আসার কথা, কিন্তু সরকারের উচ্চপদস্থ ব্যক্তি চেষ্টা করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে যখন সেগুলো সময় মতো বাস্তবায়ন না হয়, কারণ এগুলো সবগুলো স্পেশালি আপনি যদি বলেন আহতদের কথা যদি আমি বলি, টাইম সেন্সিটিভ অনেক বিষয় আছে, যে এই সময়ের মধ্যে তার এই চিকিৎসা না হলে তার সারা জীবনের জন্য সে ভুক্তভোগী হয়ে যাবে। তো সেইগুলো নিতে যদি এতটুকু সময় লাগে, তাহলে তার চিকিৎসাটা কিভাবে হবে? আপনি যদি শহীদ পরিবারদের কথা ধরেন, সবার কথা কি এখন পর্যন্ত শোনা হয়েছে? ঠিকভাবে হয়নি। সরকারের পক্ষ থেকে যদি এ ধরনের উদ্যোগগুলো সঠিক সময় না হয়, তাদের এই মনের ব্যথাগুলো তো আসলে ক্ষোভে পরিণত হচ্ছে। তো তাদের সবাইকে এমনিতেই তারা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের প্রিয়জনকে হারিয়ে, তার মধ্যে থেকে এই ক্ষোভ জন্মানো, সেটা আসলে সংবরণ করা বা তাদেরকে বুঝিয়ে রাখা আমার মনে হয় না খুব একটা সহজ কাজ। সেবন্তী, আপনার কাছে ফিরে আসতে চাই। আপনার অভিজ্ঞতাটা কেমন এখন পর্যন্ত? আপনি অনেক ধরনের কাজের মধ্যে জড়িয়েছেন জুলাইয়ের পর থেকে। এই ক্ষেত্রে কি কি বাধার মুখে পড়ছেন, কি স্বপ্ন দেখছেন এখন? প্রথমে বাধা বলি। বাধা ওই যে ভাইয়া যেটা বললো সেম। আপনি যদি রিসেন্টলি আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পেজে দেখেন, প্রতিদিন আমরা 1টা থেকে 2টা করে ফ্রড ধরতেছি। আমাদের অফিসের যারা এমপ্লয়িজ আছে তারা এখন বেশি সিআইডির কাজ করতেছে। সত্য কথা, মানে একেবারে একটা টান টান উত্তেজনা, এটা কি আসলেও ফেক কিনা, মানে কিভাবে আমাদের অফিসের এমপ্লয়িজদেরকে আমি এই জন্য অনেক থ্যাংক ইউ দিব। মানে তারা এত পরিমাণ এফোর্ট দিতেছে প্রত্যেকটা ফাইলের পিছে, কিন্তু অ্যাট লাস্ট যখন দেখতেছে যে এটা হচ্ছে ফেক, তারা কিন্তু এটা যাচাই করে ফেলতে পারতেছে। প্রথম হয়তো অনেক কারণে আপনারাও দেখে থাকবেন, ভুল করে 1-2টা জায়গায় ফেক জায়গায় টাকা চলে গিয়েছে, কিন্তু সেটা প্রথমে আমাদের এমপ্লয়িজ শর্টেজ ছিল, এত মানুষ ছিল না, অল্প কয়েকজন মানুষ নিয়ে কিন্তু আমাদের ফাউন্ডেশনটা ওপেন করা হয়েছে। কিন্তু এখন প্রতিদিন যখন এরকম আমরা 1-2টা ফেক ধরতেছি, ফেকগুলো কীরকম, রিসেন্ট একটা যেটা নিয়ে সবচেয়ে বেশি নিউজ হলো, একটা লোক সে হচ্ছে এডিট করে একটা ছবি একটা বেডের উপর বসায়, মানে এডিটিংটাও এত বাজে লেভেলের এডিট, একটা ছোট বাচ্চা বলে দিতে পারবে যে এটা একটা এডিট পিকচার। সে হচ্ছে দেখায় যে সে তার শরীরে 9টা স্নাইপার শট খেয়েছে। তো এরপরে যখন তাকে ডাকা হলো, তাকে অফিসেও ডাকা হয়, তাদের এই ফেক মানুষজনকে অফিসেও ডাকা হয় খুব সুন্দরভাবে, বলা হয় যে আপনার তো চেকটা রেডি হয়েছে, নিতে আসেন।
সে তো দৌড়াতে দৌড়াতে চলে আসে, এরপর তো বলে ভাই আপনি দেখান ডকুমেন্টস, এটার সাথে এটা মিল দেখান, তখন তো আর বলতে পারে না, তখন আমরা পরবর্তীতে সেগুলো থানায় হস্তান্তর করি। তো এই যে ফেক মানুষগুলো, এই যে ফেক ফাইলগুলো, এদের কারণে কিন্তু আমাদের কাজে ডিলেই হচ্ছে। এই যে একদিন ফেক ধরলো, তার পিছে 2-3টা মানুষ বসে তাকে কথা বলা, ইন্টারোগেশন করা, ফাইল মিলানো, ওই মানুষগুলোর অন্য জায়গায় কাজটা আটকে আছে না। এই মানুষগুলোর কারণে আমার কাছে মনে হয় আহতরাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখন একটা জেনুইন আহত যে আসলেও আমাদের আন্দোলনের যোদ্ধা, তাকে দেখেও কিন্তু বলতে পারে যে আরে হ্যাঁ ও তো ফেক হতেও পারে, একটা মানুষের মনে একটা নেগেটিভ চিন্তা। তো আমার কাছে মনে হয় এই কারণে আমাদের যারা আহত যোদ্ধারা আছে তাদেরও কিন্তু সম্মানহানি হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি আর কি, ইনফ্যাক্ট এই জিনিসগুলো হলে আমিও ইমোশনালি অনেক মানে স্যাড হয়ে যাই, ইমোশনালি অনেক আমার কাছে খুব খারাপ লাগে, আমি অনেক ইমোশনাল হয়ে যাই। কারণ আমি যখন দেখি মানুষটা আন্দোলন এত বড় একটা ইফেক্ট ফেললো পুরো বাংলাদেশে, আমাদের পরিবারগুলোতে এই মানুষগুলো আন্দোলনকে একটা ফাইজলামি বানায় ফেলাইছে। এই জিনিসগুলোতে অনেক বেশি আর কি প্রবলেম ফেস করি, স্পেশালি এই যে ফ্রড কেসগুলো। তারপর সেই সাথে ভাইয়া যে বললো আমলাতান্ত্রিক জটিলতা, উপর থেকে কিন্তু চাচ্ছে সবকিছু সুন্দর করে করার জন্য, কিন্তু নিচের লেভেলে যারা কাজ করতেছে তাদের মনে তো সেই এখনো ওই দোসর, তারা তো এখনো আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর, তাদের মধ্যে ওই আওয়ামী লীগ প্রেমটা এখনো যায় নাই। তারা মনে করতেছে যে কিভাবে ডিলেই করা যায়, তারা ওভাবে কাজ করতেছে না। এখন আপনি কতজনকে চেঞ্জ করবেন, কতজনকে বাদ দিবেন, সম্ভব না তো, তাদেরকে তো লাগবেই আমাদেরকে। এই জিনিসগুলো যে আমলাতান্ত্রিক জটিলতাটাও অনেক ফেস করা হচ্ছে। আর ভালো যদি স্বপ্নের কথা বলেন, আমি তো চাই ভাই সবার আগে কথা আমাদের একটাই কথা, যেই সরকারি আসুক যেই আসুক, আমার ভাইগুলা যারা মারলো প্রত্যেকটা মানুষের ফাঁসি চাই, আর কোনো কথা নাই এখানে, কোনো যাবজ্জীবন, কোনো পরে দেখবো 1-2 বছর দিলে, এগুলা কিচ্ছু আমরা চাই না, আমরা ডিরেক্ট ফাঁসি চাই। এতগুলো মানুষ, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের ভাইগুলা, আমার ভাই মুগ্ধ ভাইয়ের কথা বলতেছি, মুগ্ধ ভাই এত মারা যাওয়ার জাস্ট কিছুক্ষণ আগে পানি দিচ্ছিল, এই এত একটা হেলদি একটা মানুষ, এই মানুষটা গুলি খেয়ে মারা গেল। তার ফ্যামিলিকে এই জিনিসটা কখনো মানতে পারবে? আমার ভাইয়ের কথা বলি, আমার সাথে ওর 3:27 ফোনে কথা হয়, 3:26 ফোনে কথা হয় ওর সাথে আমার। ও আমার ফোনটা ধরে বলে, সেবন্তী আপু আমি যাচ্ছি বাসায়। আমি ওকে একটা ধমক দিয়ে বললাম বাসায় যা, তোর যদি কিছু হয়েছে আমি তোকে ডাক্তার দেখাবো না, তোকে আমি বাসায় ফেলে রাখবো, একটা ধমক যে বাসায় যাও যাতে একটু ভয় পায়। ও কয় আরে যাচ্ছি। এই 3:26 আমার যে সুস্থ সবল হেলদি একটা ভাই, একটা প্রাণোচ্ছল ভাইয়ের সাথে আমার কথা হলো, সেই মানুষটা গুলি খাইলো 3:37 স্পট ডেড। এই জিনিসটাকে আমার পরিবার জীবনে অ্যাডপ্ট করতে পারবে? আমার ভাই মুগ্ধ ভাইয়া, এরকম আরো অনেক আছে, এই যে শহীদ ইয়ামিন ছেলেটাকে এই যে থেকে ফেলে দিল, এপিএস থেকে সম্ভবত, ওখানে গুলি করলো। তারপর শহীদ নাফিজ আছে, ওই যে রিক্সা হ্যান্ডেল ধরেছিল মারা যাওয়ার পরেও, ঠিক আছে? এরকম কত শহীদ পরিবার আছে, কতগুলো আছে এরকম গল্প। আপনি আপনারা কয়জনের গল্প জানেন? আমরা জানি, এরকম হাজার হাজার মানুষের গল্প জানি আমরা। আহতদের বলেন আপনারা, শহীদ পরিবারটা এখন পর্যন্ত তালিকাভুক্ত আছে 850 জন। আমরা সবার গল্প ইন্ডিভিজুয়ালি জানি, আমরা জানি যে তারা এক একজন ফ্যামিলির গল্প এক এক রকম। আমি তো তাও আমার জিনিসটা আমি বেটার কন্ডিশনে রাখলাম। আমার তো 2 বোন আছে, আমরা 2 বোন আমার বাবা মাকে ডাল ভাত হলেও খাওয়াতে পারবো 3 বেলা। দীপ্ত ভাইয়েরা তারা 2 ভাই আছে বেঁচে, আল্লাহর রহমতে মা বাবাকে খাওয়াইতে পারবে সারা জীবন। অনেক পরিবার আছে যাদের একমাত্র আর্নিং মেম্বার মারা গেল, সেই পরিবারগুলোর কি হবে? এই যে 2টা বাচ্চা নিয়ে যে আপুগুলার কম বয়সী সবাই, তাদের হাজবেন্ড মারা গেল, 2-3টা বাচ্চা, কি করবে? এই যে এদের সবার কিন্তু ভবিষ্যৎ নষ্ট করে দিল। মানুষ কিন্তু একটা মানুষ যে চলে যে আমাদের সবার পরিবারগুলো নষ্ট করে দিল। এখন পর্যন্ত তালিকাভুক্ত আছে 850। এখন স্বপ্নের কথা যদি বলি, স্বপ্ন হচ্ছে সর্বপ্রথম যারা খুন করলো, যারা দোষী তাদের শাস্তি, মূলত মেইন দোষীর শাস্তি লাগবে। একজনের পরিবর্তে আরেকজনকে এনে জেলে ঢুকায় দিব, আরেকজনকে পাপী বানাবো, এটা হবে না। এক্স্যাক্টলি প্রমাণ সহ প্রত্যেকটা দোষীকে ধরে ফাঁসিতে ঝুলাতে হবে। সবচেয়ে বেটার হয় যদি জনসম্মুখে ফাঁসি দেয়, আমরা দেখবো তাকায় যে মানুষটা মারা যাচ্ছে, ফাঁসিতে ঝুলাইছে, এই জিনিসটা দেখে আমরা উপভোগ করতে চাই। সত্য কথা, আমি দেখতে চাই যে আমি অন্তত 10টাকে ফাঁসি দিক, জনসম্মুখে আমরা দেখি, আর সবাই দেখে সচেতন হোক যে পরবর্তীতে এগুলো আর করা যাবে না, এগুলা করলে পরিণতি এটা হয়। আমি চাই যে যারা শহীদ পরিবার আছে তাদেরকে যাতে কেউ কখনো ভুলে না যায়, এই শহীদদেরকে আত্মত্যাগগুলা যাতে কেউ কখনো ভুলে না যায়, এটা জানি কখনো হাসির খোরাক না হয়। এই জিনিসগুলো স্বপ্ন, তারা অনেক ভালো থাকুক, প্রত্যেকটা শহীদ জান্নাতে যাক, জান্নাতের সর্বোচ্চ জায়গায় যাক। মেইন স্বপ্ন ভাই ওই একটাই, আমার প্রত্যেকটা খুনির ফাঁসি দিতে হবে, পরবর্তীতে বাকিটা দেখা যাবে। দীপ্ত, আপনার কাছে ফিরে আসতে চাই।
এই যে বিচার প্রক্রিয়া তদন্ত এগোচ্ছে, তদন্তের কিছু কিছু অগ্রগতিও নিশ্চয়ই আপনারা জানেন, এর বাইরে আবার এমন প্রচুর মামলা হচ্ছে যেগুলোর সাথে আসলে জুলাই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই, অজ্ঞাতনামাদের মামলা দিয়ে সেখানে এক ধরনের ব্যবসা তৈরি হয়ে গেছে, এরকম অভিযোগ আমরা শুনছি। সব মিলিয়ে বিচার প্রক্রিয়াটা নিয়ে আপনি কি ভাবছেন? আসলে বিচার প্রক্রিয়াটার জন্য আমি নিজে প্রথম থেকে, আমরা পুরো পরিবার প্রথম থেকে অনেক চিন্তা ভাবনা করে আগানোর চেষ্টা করেছি, যে কারণে আমরা প্রথমে কোনো মামলাই করিনি যাতে সেটার কোনো রাজনৈতিক মামলার মধ্যে পরিণত না হয়। কারণ আমরা প্রথম থেকে চেয়ে আসছি ন্যায় বিচার, সঠিক বিচার, এবং আমরা আমাদের হিস্ট্রি থেকে দেখে আসছি যে আসলে এইসব ক্ষেত্রে এগুলো যে মামলা বাণিজ্য যেটা বলে, আপনি যেটা বলেন এক্স্যাক্টলি মামলা বাণিজ্য, সেটা আমাদের ইতিহাসে আমরা দেখে আসছি। আমরা যদি ইতিহাস থেকে এখনো না শিখি তাহলে আমরা কখন শিখব? যে কারণে আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে আমরা এখন কোনো মামলা করব না, প্রকৃত একেবারে এভিডেন্স মানে প্রমাণ সহ হলে আমরা তখন মামলা করব। তো 2 মাস হয়ে গেল আমি যেমন ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে, প্রমাণ সংগ্রহ করে আইসিটি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হয়েছে, যেটা স্পেসিফিকভাবে আসলে এই ধরনের মামলাগুলো নিয়ে যে কাজ করবে, আপনি নিজেও আইনজীবী, আপনি জানেন। তো সেখানে আমরা অভিযোগ দায়ের করে আসি, কিন্তু সেখানে আমরা কোনো নাম উল্লেখ করিনি, কারণ আমরা চাই না যে অন্য কেউ ভুক্তভোগী হোক। সেটা আসলে আমার ভাইয়ের জন্য বরং সেটা আরও খারাপ হবে, আমাদের জন্য খারাপ লাগা কাজ করবে যে কোনো নিরপরাধ মানুষ এ সকল ক্ষেত্রে ভুক্তভোগী হোক, সেটা আমরা চাই না। যাকে নিয়ে আসা হবে প্রমাণ সহ নিয়ে এসে তার থেকে স্বীকারোক্তি নিয়ে যে তাকে কে আসলে অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে, লিখিত যদি থাকে সেভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করে যে যেখান থেকে এ সকল অর্ডার এসেছে, আদেশ এসেছে, তাদের সবাইকে এই বিচার প্রক্রিয়াতে সংযুক্ত করা হচ্ছে আমার চাহিদা। এক্ষেত্রে তো তদন্তকারী সংস্থা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাদের কার্যক্রম কেমন হচ্ছে বলে মনে হয়? তাদের কার্যক্রম প্রতি 2 সপ্তাহে আসলে এখন, যেমন আমি আগেই বলেছিলাম যে উপর মহল থেকে, সরকারের উপর মহল থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু যারা সেমন্তী আপু যে বলল যে যারা আসলে সে কাজগুলো করবে তাদের মধ্যে অনেক ধীরগতি রয়েছে। প্রতি 2 সপ্তাহে যারা এই আইসিটি এবং বিভিন্ন থানায় মামলা করেছে শহীদ পরিবার, তাদেরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোলাবক্স সাহেব সহ এবং বিভিন্ন আইজিপি এবং ওনাদেরকে সহ মিটিং করা হয়, যে আপডেট দেওয়া হয় কাজের, যে কি করা হয়েছে এখন পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন কোনো অগ্রগতি পাইনি। যারা মামলার আয়ও আছেন, যারা কাজ করছেন, তাদের থেকে আমরা একবার চাক্ষুষ যে কোনো অগ্রগতি পাবো সে ধরনের কিছু আসলে আমরা এই ব্যাপারে কিছুটা হতাশ। শুধু আমরা না, সব পরিবারে আসলে কিছুটা হতাশ। তো আমরা চাচ্ছি এটা দ্রুত গতিতে হোক। সেমন্তী, আপনার কাছে ফিরে আসি। এই যে এত ভিডিও ফুটেজ, এত ছবি এই ঘটনাগুলোর, সেখানে আসলে সুনির্দিষ্ট করে কে গুলি চালিয়েছে, কখন গুলি চালিয়েছে, এগুলো তো হয়তো অনেক ক্ষেত্রে আপনারা নিজেরাও বের করে ফেলেছেন। তাহলে এই নামগুলো সামনে আসতে দেরি হওয়ার কারণটা কি বোঝা যাচ্ছে কিছু? আসলে আমরা তো অনেক জেনারেল মানুষ, এগুলো আসলে জানি না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে। এখন বাকি সবাইকে আসলে কেন ধরা হচ্ছে না, কেন ডিলে হচ্ছে আমার জানা নেই। তবে আমি আমাদের মোহাম্মদপুরের একটা পার্টিকুলার কেসের কথা বলবো। ছেলেটার নাম রাজু। ছেলেটা হচ্ছে একটা কুরিয়ার কোম্পানিতে কাজ করতো, জননী কুরিয়ার। সেই কুরিয়ার কোম্পানিতে ছেলেটা কাজ করতো। ছেলেটাকে যখন মানে গুলি করা হচ্ছিল, ওরা সবাই, কতগুলো মানুষ একটা বাসার নিচে আশ্রয় নেয়, মানে একটা বাসার জাস্ট দেওয়ালের সাথে লেগে দাঁড়ায় ছিল ভয়ে, আতঙ্কে। একটা পুলিশ আসলো, সামনে আগায় গেল, একটা আনসার এসে ছেলেটাকে ভিড়ের মাঝখান থেকে টেনে বের করে গুলি করলো পায়ে। পুলিশটা দৌড়ে এসে পেটে গুলি করে দিল, ছেলেটা মারা গেল ইনস্ট্যান্ট। এই ছেলেটার লাশ একেবারে আমার ভাইয়ের বডির সাথে ছিল একসাথে। আমার ভাইয়ের বডিটা মর্গের একটু ভিতরের সাইডে ছিল, আর তার পাশের যে স্ট্রেচার সেখানে ওই ছেলের লাশ ছিল। এই ছেলের বিষয়ে আমি আর কি চেষ্টা করছি যতটুকু ফুটেজ কালেক্ট করা যায়, কিভাবে হেল্প করা যায়। কারণ ছেলেটা ঢাকা শহরে ওভাবে কেউ নাই, গ্রামের বাড়িতে থাকে বাবা মা, একটা গরিব ফ্যামিলির ছেলে, কাজ করে খায়, কষ্ট করে খায়, ওরকম ওই আন্দোলনেও ছিল না। ওকে আসলে ভিড়ের মাঝখান থেকে টেনে বের করে মারার কারণ হচ্ছে ও দেখতে কম বয়সী, তো মনে করছে স্টুডেন্ট। সেই 71 সালের মতো হয়ে গেল না,
মুক্তি, হ্যাঁ ওই যে মুক্তি বাহিনী টেনে মারলো, আর সেম তো বাসায় নক করে করে আমার বাসার নিচে এসে নক করে জিজ্ঞাসা করছে স্টুডেন্ট আছে নাকি এই বাসায়। তাহলে বিষয়টা কিন্তু ওই যে ওই সময় দেখা ফেসবুকে অনেক মানে এই জিনিসটা অনেক ভাইরাল হলো না, যে অ্যাকচুয়ালি এই কাজটা করতেছে 71 সাল আর এই 2024 সাল। তো এই ছেলেটাকে টেনে বের করে মারলো। এরপরে এই বিষয়টা নিয়ে যতটুকু দেখলাম, যতটুকু আগালাম, মোটামুটি যে আর কি খুনি তারা ওভাবে ট্রেস করে ওকে খুব সম্ভবত অ্যারেস্ট করে ফেলছে বা করবে এরকম। তো যতগুলো আর কি আমার মনে হয় কি যতগুলো সম্ভব আমরা যে যারা কথা বলতে পারি, ভাই সবার পরিবারে সবাই কিন্তু কথা বলতে পারে না, সবাই কিন্তু এসবে নাই। যেমন আমি আপনাকে বলি শহীদ আনাসের ফ্যামিলি, ও তো চিঠি লিখে গেল যে কত পৃষ্ঠার জানি, সে তারপর একটা চিঠি লিখে বাসা থেকে বিদায় নিল। আনাসের পরিবারে ওর বাকি ভাই দুটা ছোট, আঙ্কেল জব করে আর আন্টি এত পরিমাণ নরম একটা মানুষ, উনি কথা বলে 1 মিনিট কাঁদে 10 মিনিট, এত পরিমাণ কষ্ট পাইছে ওনার বড় ছেলে, স্বাভাবিক। তো ওদের ফ্যামিলিতেও যে এইভাবে কথা বলবে এসে বা অন্যের জন্য দাঁড়াবে এরকম নাই। তো যেই পরিবারগুলোতে আমার মনে হয় যে এরকম কথা বলতে পারে এরকম মানুষ আছে, তাদের শুধু নিজেদের পরিবারের না, সাথে আরো 10টা থেকে 12টা বা 15টা পরিবারের সাথে তাদের পক্ষ হয়ে কথা বলা উচিত। এতে করে যেটা হবে, যদি কেউ মনে করেন ট্রাই করে ডিলে করতে, সেই ডিলেটা তারা করতে পারবে না। কারণ ওই তো সবাই তো এখন আমরা কথা বলতে শিখে গেছি, এখন তো আমাদেরকে কেউ থামাইতে পারে না। আমরা তো এখন জিজ্ঞাসা করি এটা কেন হলো, ওটা কেন হলো। উপদেষ্টাদেরকেও জিজ্ঞাসা করতে তো আমরা 2 সেকেন্ড চিন্তা করি না, এটা কেন হলো, মেনশন করে করে পোস্ট করা হয় যে অমুক উপদেষ্টা এটা কেন হলো জবাব চাই। সেই উপদেষ্টাও কিন্তু আবার এসে কমেন্ট করে জবাব দিয়ে যায়, এটা এই কারণে হয়েছে, এক্সপ্লেনেশন দেয়। এই জবাবদিহি প্রথাটা যদি থাকে তাহলে আমার মনে হয় যে যেই ডিলেগুলো আমরা এতদিন দেখছি সেই ডিলেগুলো আর হবে না, যত দ্রুত সম্ভব সেটা হবে। আমরা কিন্তু সবাই চাই যত দ্রুত সম্ভব এগুলো হচ্ছে সামনে আনা হোক, এদেরকে ধরা হোক। আমরা দেখতে চাই যে না তাদেরকে অ্যারেস্ট করছে, শাস্তি চলতেছে, যদি সম্ভব হয় তাদের শাস্তিগুলোও দেখতে চাই, তাদের রিমান্ড কিভাবে হয়, তাদেরকে কিভাবে ফাঁসি দিচ্ছে সবকিছু দেখতে চাই। আমি নিজে পার্সোনালি দাঁড়ায় থেকে দেখতে চাই, এটা আমার একটা ইচ্ছা, আমি দেখব এই মানুষগুলো তো তখন হায়নার মতো আমার ভাইগুলার উপর গুলি চালাইছে, তাহলে এই মানুষগুলোর কষ্ট তো দেখাটা আমার ফরজ। আমার মনে হয় সবাই মিলে এই জিনিসটা মানে একজন বাকিদের পক্ষ হয়ে আগায় আসা উচিত, এই জিনিসগুলো একেবারে বিচার যাতে নিশ্চিত হয়। এই কারণে আমি একটু এটার সাথে যোগ করতে চাই যে আপু যে কথাগুলো বললো একেবারে সঠিক, যে আসলে যারা আমাদেরকে রক্ষা করার কথা, নিরাপত্তা দেওয়ার কথা, তাদের দ্বারা আসলে আমাদের নিজেদের জনগণ, তাদেরও ছেলে মেয়ে ইন্তেকাল করলো, এটা আসলে কোনোভাবেই মানার মতন না। তো তাদের নিজেদেরও তো এখন সেই রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধটা চলে আসা প্রয়োজন যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। তারা নিজেদের মধ্যে থেকে ওই ধরনের মানুষগুলোকে রক্ষা না করে বরং তাদেরকে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনতে পারলে যাতে পরবর্তীতে তাদের উপরে এই ধরনের আরো চাপ না আসে, সেটা আসলে প্রতিষ্ঠা করা প্রয়োজন তাদের নিজেদের উদ্যোগেই। কিন্তু সেটা এখনো পর্যন্ত আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। অনেকে এটাও বলার চেষ্টা করেন যে জুলাই এত বড় গণ অভ্যুত্থান হয়ে লাভ কি হলো, সব তো আগের মতোই থেকে গেল ইত্যাদি। আসলে আমরা অর্জন করেছি কি এখন পর্যন্ত? আমরা অর্জন করার মধ্যে কিন্তু আসলে অনেক কিছুই আছে সত্যি কথা বলতে। এই যে মানুষের মধ্যে এই পরিবর্তন, তার নিজের যে রাইটস, অধিকার আছে, তার অধিকার নিয়ে কথা বলার মতন যে এই মন মানসিকতার একটা পরিবর্তন এসেছে, এটা অনেক বড় একটা প্রাপ্তি। আমি যদি আজকের একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমি আসছিলাম, আমরা মোটর বাইকে চলাচল করি, তো দেখা গেল যে একজন গাড়ি চালক, মানে সরকারি গাড়ির চালক, তো গাড়ি দেখে বোঝা যাচ্ছে যে বেশ উচ্চ মহলের কারোর হবে। তো উনি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করে দিল, সবাই ওনাকে দাঁড়াতে বললো, উনি দাঁড়ালো না, চলে যাচ্ছে। তো আমি গিয়ে তাকে আবার সাইড করে দাঁড় করালাম। তো তখন উনি কথার প্রসঙ্গে বলতে বলতে একবার বলে ফেলছেন, কি করবি তুই আমাকে, বলে ফেলে আবার নিজেই ঢোক গিলে কথাটা আবার পরিবর্তন করে ফেললেন। এই যে এই পরিবর্তনটা, এটা কিন্তু এখন আসছে। এই যে জবাবদিহিতার মধ্যে আসা, আপু যে বললো যে জবাবদিহিতার মধ্যে সবাই আসছে, এই জবাবদিহিটা আসলে যার যার অধিকার নিয়ে আসলে কথা বলতে পারার মতন কথা, এবং সেই যে আগের সময়ে যে ছিল যে অপরাধ করেও বুক ফুলিয়ে চলতে পারার যেই সাহসটা ছিল, সেই সাহসটা আসলে এখন নির্মূল হচ্ছে। সেটাও আসলে আমাদের প্রয়োজন, এবং আমাদের নিজেদের প্রয়োজন। আমাদের আসলে ভদ্র হয়ে একজন আরেকজনের সাথে কথা বলা, সবাইকে সম্মান দিয়ে যে যেই কাজই করুক যার যার প্রাপ্যটা আসলে বুঝে দেয়। এই পরিবর্তনটা আস্তে আস্তে আসছে, কিন্তু
আরো আরো আসা দরকার বলে আমরা মনে করি। এটা একটা প্রাপ্তি, মুক্ত বাক, ফ্রিডম অফ স্পিচ আমরা বারবার বলতেছি, এটা একবারে প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটা তো আসছে। এবং তার সাথে আসলে দেশের একটা বিশাল পরিবর্তন আসছে বলে, যে এই যে ছাত্ররা যাদেরকে আমরা আগে চিন্তা করতাম, বা আপনারা বা বড়রা যারা চিন্তা করতো যে তারা রাজনীতিক সচেতন নয়, দেশকে নিয়ে চিন্তা করে না, বিভিন্ন ধরনের তারা বিভিন্ন হচ্ছে টিকটক, ফেসবুক এগুলো নিয়ে শুধু ব্যস্ত থাকে, এই ধরনের যে জিনিসটা ছিল, এই জিনিসটা কিন্তু একবারে আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি স্কুল কলেজের ছেলেমেয়েরাও পর্যন্ত এখন এই দেশকে নিয়ে চিন্তা করা শুরু করেছে। তো এই চিন্তাধারা, তাদের এই চিন্তাধারা যদি চলে, আমরা আশা করতে পারি যে পরবর্তী প্রজন্ম আসলে আমাদের দেশটাকে পরিবর্তন করার জন্য আসলে ভালো কিছু করে যাবে ইনশাল্লাহ। সেবন্তী, আপনার কাছে ফিরে আসতে চাই মোটামুটি একই প্রসঙ্গে, তার সাথে এতটুকু জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে এই যে মানুষ স্বপ্ন দেখলো অনেক বড়, তারপরে হয়তো অনেক জায়গায় ধাক্কা খেয়ে স্বপ্নটা মানুষ আস্তে আস্তে ছোট করে নিয়ে আসছে। এই ছোট করতে করতে আসলে কতদূর সম্ভব করা, আসলে নির্বাচন বলুন বা সবকিছু মিলিয়ে যে নতুন একটা বন্দোবস্তের কথা বলা হচ্ছিল, সেদিকে হাঁটা কতটুকু সম্ভব মনে হয় আজকে দাঁড়িয়ে, এই 7 মাস পরে? আর হচ্ছে এই যে সবকিছু মিলিয়ে মানুষের পরিবর্তনের কথা আপনি শুরুর দিকে বলছিলেন, মানসিকতার পরিবর্তন, যে এক ধরনের প্রবণতা যে যেই ক্ষমতায় আসবে আমি মোটামুটি তার সাথে নিজেকে মিলিয়ে নিতে পারি কিনা, এমবেডেড জার্নালিজম থেকে শুরু করে প্রত্যেকটা পেশাজীবীদের ক্ষেত্রে আওয়ামী লীগ আমলে যেটা হয়েছিল, সেই পরিবর্তনের কি কোনো আবেশ বা আভাস দেখতে পান কিনা? আমি পুরোটা কোয়েশ্চেন বুঝিনি, অনেক বড় কোয়েশ্চেন করে ফেলছি, আমি এটা কি আনসার দেব আমি বুঝতে ছোট করে দেই, পারতেছি হচ্ছে না। মানুষের চারিত্রিক পরিবর্তন, মানুষের যে ধরনটা ছিল, হ্যাঁ, মানে এখন আর সেটা পাঁচাটে কোনো না, আভাস? এটা না? হ্যাঁ, জার্নালিজম থেকে শুরু করে সবকিছুর কথাই বললেন আর কি। যে আমি যদি জার্নালিজম দিয়ে শুরু করতে চাই, আপনি দেখবেন বিটিভির কথা বলেন না, বিটিভি তো সবচেয়ে বড় উদাহরণ। এখন কিন্তু বিটিভিতে আর ওই যে বাতাবি লেবুর চাষ হয় না, এখন কিন্তু বিটিভিও প্রত্যেক শহীদকে নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছে, তারাও কিন্তু কথা বলে। বিটিভিও কিন্তু এখন আর বাতাবি লেবু নিয়ে কথা বলে না। এটা হচ্ছে আমি একটা একটা এক্সাম্পল রাখলাম জার্নালিজমের ক্ষেত্রে। কিন্তু ধরুন যে দল ক্ষমতায় আসবে এরপরে, তাদের বিরুদ্ধে কি বিটিভি কথা বলবে বলে আপনি মনে করেন? এটা তো আসলে তাদেরকে ওইরকম সক্ষমতা গড়ে তুলতে হবে যে আমরা আলাদা, আমরা কারো আন্ডারে না। এটা তো তাদের উপর ডিপেন্ড করে তারা কিভাবে নিজেদেরকে ক্রিয়েট করতে পারে। কিন্তু তারা দেখেন এখন কিন্তু প্রত্যেকটা নিউজ চ্যানেল সেই ক্ষমতা রাখে, কোনো একটা উপদেষ্টাও যদি ভুল করে তার ভুলটা ধরে ফেলবে, ওটা কেন করা হলো। এখন কিন্তু ওটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আপনাকে আমি স্বচ্ছতার একটা এক্সাম্পল দেই। উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই, উনি যখন হচ্ছে পদত্যাগ করলেন, এরপরে উনার ব্যাংক স্টেটমেন্ট উনি ফেসবুকে পোস্ট করছে। এই কাজটা কে করছে? বিগত 100 বছরে কে করছে? আপনি আমাকে এই কথা বলেন। এই স্বচ্ছতা, কারণ উনিও কিন্তু জবাবদিহিতাতে অবশ্যই ভয় পায়। উনাকে কিন্তু কি ছাত্র জনতা কোয়েশ্চেন করবে না? আর উনাদের জন্যই কিন্তু সবাই আমাদের এগিয়ে আসা, উনারাই কিন্তু শুরুটা করলো। এখন উনাদের কি আমাদের সামনে স্বচ্ছ থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। উনাদেরকেও আমরা পেলে কোয়েশ্চেন করি যে কোনো কিছুতে। যে কেউ, আমি আপনাকে প্রথমেই বললাম, ফেসবুকে মেনশন করে করে পোস্ট দেয়, আর কি অদ্ভুত, ওনারা আবার সেখানে যে কমেন্ট করে নিজেদেরকে এক্সপ্লেনও করে, জাস্টিফাইও করে যে এই কারণে এটা হয়েছে, এই কারণে এটা হয়েছে, কারণ তারা মনে করে যে তারা জবাব দিতে বাধ্য। আর জার্নালিজমের কথা তো বললাম, আর বাকি প্রেক্ষাপটের কথা যদি বলেন, কেউ এখন আর আগের মতো পা চাটে না যে এই দল আসলো, এই দলকে বাটারিং করে করে সব ভালো কথা বলি। সবাই এখন কথা বলতে শিখে গেছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় চেঞ্জ। কিন্তু রাষ্ট্রযন্ত্রের মধ্যে সেই অভ্যাসটা থেকে গেছে না, যে কে ক্ষমতায় আসতে পারে তার কাছাকাছি চলে যাওয়ার একটা চেষ্টা, সেটা কি চলে পড়ে? স্বভাব, মানে সেখানে পরিবর্তনটা আসলে কিভাবে হবে? এটা তো স্বভাব। এখন এখানে পরিবর্তন কিভাবে করতে হবে এটা বুঝতে পারতেছি না। ধারণা আছে নাকি এই ব্যাপারে? এটা ওই যে বললাম যে নিজ উদ্যোগে আসলে ধরে রাখতে হবে। প্রত্যেকটা মিডিয়া হাউস বলেন বা যাই বলেন, সেখানকার এডিটর থেকে শুরু করে যারা আছেন, তারা যদি সেটা চিন্তা করেন যে আমি যদি এখন আবার সে আগের মতন শুরু করি, আমার পরবর্তী প্রজন্ম আসলে এর ভুক্তভোগী হবে, এই কথা চিন্তা করে আসলে প্রত্যেকের জায়গা থেকে নিজের কাজ করে আসা উচিত। এখন যদি আবার সে আগের ইয়াতে ফিরে যায়, আগের সময়েই ফিরে যায়, আগের অভ্যাসেই ফিরে যায়, তাহলে তো আর এই প্রাণগুলো যাওয়ার তাদেরকে আমাদের সম্মান করা হলো না। তাদেরকে প্রকৃতার্থে আসলে সম্মান করা হবে। তারা যে কারণে প্রাণ দিয়েছে, তারা যে কারণে আহত হয়ে এখন একবারে মানবেতর জীবনযাপন করছে, তাদেরকে প্রকৃতার্থে সম্মান দেওয়া হবে যদি আমরা তাদের
অনুভূতিগুলো, তাদের যে চাওয়াগুলো ছিল, আমাদের সবার যে চাওয়াগুলো ছিল, সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তো সেক্ষেত্রে নিজ উদ্যোগে আসলে অন্যায়ের বিরুদ্ধে নিজেকেই দাঁড়িয়ে যেতে হবে। আপনার যেগুলো আছে যে ঠিকভাবে প্রচার করা, অন্যায়গুলোকে ঠিকভাবে প্রচার করা, ভালো কাজগুলোকে ঠিকভাবে প্রচার করা, যেটা মিডিয়া হাউসের একটা বড় সক্ষমতা। আমরা প্রত্যাশা করি যে প্রত্যেকটা মিডিয়া হাউস আসলে সেভাবে নৈতিকতা মেনে সঠিক জার্নালিজম আমরা যেটা বলি সেটা যাতে করে অ্যাটলিস্ট। কারণ এই মিডিয়া হাউস এবং রাজনৈতিক দল এই দুটো জিনিসই পারে আসলে পুরো দেশের মন মানসিকতা পরিবর্তন করতে। সেবদের কাছে ফিরে আসি। একটা কথা অনেকে বলেন যে জুলাইয়ের পরে যেই ক্ষমতা আসবে তার জুলাইয়ের কথা মনে থাকবে এবং তারা সাবধানে চলবেন, যেটা কিছুটা আভাস আপনারাও দিচ্ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর আগেও তো বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে এবং তারপরে ক্ষমতাসীনরা সব ভুলে গেছেন। এই ভুলে যাওয়াটার সম্ভাবনা কতটুকু দেখেন আপনি? আচ্ছা, আগে কি গণ অভ্যুত্থান হয়েছে এটা আসলে আমার জানা নাই, আমার বয়স এত বেশি না। ওগুলো আমি আমার প্রথম যদি দেখি সেটা এটাই দেখছি। এখন আপনি দেখেন এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে কত বছরের শাসনটা চলে গেল একেবারে। মানে আমরা তো চেষ্টা করতেছি শেকড় সহ উপরে ফেলে দিতে, কিন্তু দেখেন আপনি আমি 5ই আগস্টের আগে কি কখনো দুঃস্বপ্নেও কল্পনাতেও চিন্তা করছি ও চলে যাবে, উনি চলে যাবে, এই জিনিস কখনো চিন্তা করছি? আমি নিজে, আমার ভাই মারা যাওয়ার পরে তো আমরা বাসা থেকে বেরোতাম না, অনেক ঝামেলা, অনেক কিছু, নানা দিক থেকে নানান প্রেশারাইজ, কত থ্রেট কল, কত কিছু। তো কোনো আমার ভাই মারা গেছে এই কষ্টের কথাটা আমি ফেসবুকে লিখছি। এই কথাটা কেন লিখলাম? আরে ভাই, আমার ভাই মারা গেছে, আমি কাঁদতেও পারবো না? আমি সবচেয়ে ভয়ঙ্কর কথাটা, আমার ভাই লাশটা যেদিন বাসার নিচে এনে রাখলো 20 তারিখে, আমার মা যে কাঁদতেছে, আমার আব্বু বলতেছে চুপ চুপ, এগুলা বলে বলে কাঁদো না। আমার আম্মু জোরে জোরে কাঁদতেছে যে কে গুলি করলো আমার ছেলেরে, আমার ছেলেকে এই করলো, মানে আম্মু মারা যেভাবে বলে, আমার আব্বু বলতেছে চুপ চুপ, এগুলা বইলো না। আর বাকি যারা জানে না তাদেরকে বলছে যে ন্যাচারাল ডেথ। চিন্তা করেন, আমার ভাইটাকে মেরে ফেললো। একটা মা তার সন্তানের মানে যে মারা যাওয়ার যে কষ্ট, সে কষ্টটা পর্যন্ত বলতে পারতেছিল না। সেই সময়টাকে আমরা কখনো চিন্তা করতাম? আমি আমার এক কাজিনকে, আমার ভাইয়াকে আমি বলতাম, আচ্ছা তোমার কি মনে হয় যে চলে যাবে? কয় আরে যাবে। আমার ভাইয়া এই কথা বলতেছে আমাকে, আমি বলছি এটা কখনো সম্ভব? আমরা তো 5ই আগস্টের আগে চিন্তাও করতে পারি না যে এই মহিলা চলে যাবে, কারণ উনি এমন ভাবে ঘাটি গেড়ে বসছে, এই ঘাটি উনি আর জীবনে উঠবে না। এই চেয়ার ওনার, এই পুরো এই রাজ্য ওনার, সব ওনার, ওনার বাবার, ওনার 14 গোষ্ঠীর সবকিছু ওনার, এমন ভাবে উনি ঘাটি গেড়ে বসছে। কিন্তু পরবর্তীতে কি উনি চলে যায় নাই? এখন ছাত্র জনতা যদি একসাথে হয়, এই তোপে পড়ে এই 15-16 বছরের রাজত্ব যদি চলে যেতে পারে, বাকি 4-5 বছর যদি আসে কেউ, তাদের রাজত্ব যাওয়াটা আমার কাছে মনে হয় না হচ্ছে মানে অসম্ভব কিছু। দেখেন আমরা ওই যে ভাইয়া যেটা বললো যে আমরা কখনো আমাদের জেনারেশন, ইনফ্যাক্ট আমি নিজেও বুঝতে পারিনি যে আমি এত কথা বলতে পারবো কারোর সামনে। মানে আমি নিজেও এটা জানতাম না যে আমার এত দেশপ্রেম আছে, আমি এত কথা বলতে পারবো বা ভয় লাগবে না, এই জিনিসটা আমি নিজেও কিন্তু বুঝতে পারি নাই। এই জিনিসটা আমাদেরকে বুঝাইতে শিখাইছে হচ্ছে 24 সাল। এক পুলিশের ছেলে, ওই দিন একজন পুলিশ কনস্টেবলের কাছে, আমার ভাইয়ের মামলা যেদিন দিতে গেলাম, ওই দিন পুলিশ কনস্টেবলের কাছে তার কষ্টের কাহিনী শুনলাম। সে তো কনস্টেবল বেচারা, সে তো ওভাবে অত কিছুর সাথে সে জড়িত না। তার ছেলে, ছোট ছেলে, জেনারেশন আলফা, কত 7-8 বছর হবে এরকম, ওর বাবাকে বলে তুমি তো ঘুষখোর, তুমি তো গুলি করছো। ও শরমে, ওই কনস্টেবল শরমে সে বুঝাইতে পারে না যে তার আসলে দোষ নাই। অতটুকু ছোট বাচ্চা পর্যন্ত বুঝতে শিখছে, তো ও তো কিন্তু ভবিষ্যতে বড় হবে, ও কিন্তু কথা বলবে। তো আলটিমেটলি কি আমার কাছে মনে হয় এই 24 আমাদেরকে কথা বলতে শিখাইছে, প্রশ্ন করতে শিখাইছে। আর এই 24 দেখাই দিছে যে যত বছরেরই তুমি হও না কেন, তুমি যখন ভুল করবা, ছাত্র জনতা যখন একসাথে হয়ে যাবে, তখন তোমার আর পালানো ছাড়া গতি নাই। ওই যে 4টা লাকেজ নিয়ে পালায় যেতে হবে তখন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে সময় দেওয়ার জন্য, এত অনুভূতি ভাগাভাগি করে নেবার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।